এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হচ্ছে যে জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে যার বিচার হয়েছিল দণ্ডপ্রাপ্ত সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরকে আটক করা হয়েছে এবং আহ, এখন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী এখন কি করছে এটি কিন্তু বড় একটা প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন হলো, এবং আপনারা একটু খেয়াল করে দেখুন, ৪৫ বছর পর্যন্ত যেই সেনা কর্মকর্তা পলাতক ছিলেন, অর্থাৎ ১৯৮১ সনের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যার পরে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যাদের বিচার কার্যকর হলো, কিন্তু এই মোজাফফরকে পাওয়া গেল না, তাকে ধরা গেল না, তার বিচার কার্যকর করা গেল না। এত বছর পরে এসে গত রাত্রে, মধ্যরাত্রে ঢাকার প্রাণকেন্দ্র বা বনানীর ডিএসএস, মানে সেনাবাহিনীর এলাকা থেকে, ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত ডিএসএস এলাকা থেকে তাকে আটক করা হলো। মানেটা কি? সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, তিনি পলাতক ছিলেন ৪৫টা বছর, তাকে আটক করা হলো ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্য থেকে। মানে এইটার কোনো যুক্তি, কোন ধরনের যুক্তি যাই দেখ, এটা কি বিশ্বাসযোগ্য কারো কাছে হয় কিনা, হবে কিনা? যদি হয় তবে অনেক কিছু রহস্য কিন্তু এর মধ্য থেকে বের হয়ে আসে। এমন যদি হতো তিনি এত বছর অন্য কোথাও আত্মগোপনে ছিলেন বা অন্য কোথাও থেকে তাকে ধরা হয়েছে, সেটা একটা কথা হতো। একেবারে সেনা বাহিনীর ভিতরে তাদের আবাসস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হলো, আটক করা হলো, মিডিয়াতে সেটি বলা হলো এবং মিডিয়াও সেটি ফলো করে প্রচার করছে। যদিও হয়তোবা ব্রিফিং এ আরো বিস্তারিত জানাবে, কিন্তু যাই জানাক, আমি সেই পরে কি হয় না হয়, তাকে এখন কোর্ট মার্শালে অন্যদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাকেও হয়তো সেটি করা হবে। এবং এই যে একজন সেনা কর্মকর্তাকে এত বছর পরে গ্রেপ্তার করা হলো, আমার মাথায়, আমি জানি না আপনারা যারা শুনছেন আপনারা কিভাবে খুব স্বাভাবিকভাবে নিতে পারছেন কিনা, এইটা কারো কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হতে পারে কিনা যে তাকে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে থেকে তাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, আপনারা যারা ক্যান্টনমেন্টে বা ডিএসএস এ বসবাস করেন না, তারা ছাড়া বাইরের যারা, আপনারা তো জানেন, যারা ডিএসএস এ ঢুকেছেন, বের হয়েছেন, যে বহিরাগতরা কতটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যেতে আসতে হয়, সেখানে নিরাপত্তা কতটা জোরদার। তারপরেও যেই লোকটা জিয়াউর রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত, যিনি নিজে জানেন যে তাকে যখনই তিনি ধরা পড়বেন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কোর্ট মার্শালে দিয়ে দেওয়া হবে, তিনি কি করে, কিভাবে তিনি ডিএসএস এ এসে হাজির হইলেন, ডিএসএস এর মধ্যে তিনি ঢুকলেন, তিনি কি সেখানে আসবেন? এটা কোনো স্বাভাবিক যুক্তি মিলে কিনা? মানে এই জিনিসটা কি, তিনি যদি এমন হয় যে না, এখন এর আগে বিএনপি সরকার, এই ৪৫ বছর যেহেতু তিনি পলাতক ছিলেন, এর আগে ২ বার বিএনপি সরকার ছিল আরো, তখনও তিনি কোথায় ছিলেন তার কোনো এখন পর্যন্ত ব্যাখ্যা অন্ততপক্ষে আমি জানতে পারিনি। এখন তিনি যদি মনে করেন, তার যদি কোনো অনুশোচনা হয়, তিনি যদি অনুতপ্ত হন, তিনি যদি ধরা দিতে চান স্বেচ্ছায়, তাইলে তো তিনি হয়তো থানায় বা আদালতে গিয়ে হাজির হতেন, অথবা সেনা দপ্তরে গিয়ে হাজির হতেন যে আমি এত বছর পর আমি অনুতপ্ত, আমি এখন আত্মসমর্পণ করছি, আমি আপনাদের কাছে আসছি। কিন্তু তিনি ডিএসএস এর মধ্যে যাবেন কেন? মানে এইটার কোনো অঙ্ক আমি মিলাতে পারছি না। আমি এই খবরগুলো দেখার পরে বিভিন্ন ভাবে চিন্তা করে করে হঠাৎ করে মনে হলো এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও একটু চিন্তাটা একটু ধরিয়ে দিলাম, আপনারা একটু ভাবুন
নাকি এই মেজর মোজাফফরকে নিয়ে নতুন কোন নাটক, সিনেমা কিংবা কোনো কাহিনী কিংবা নতুন কোনো পরিস্থিতি, নতুন কোনো চমক এই সরকার তৈরি করতে যাচ্ছে কিনা, চাচ্ছে কিনা, এইটা কিন্তু এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রশ্নের উত্তর সরকার হয়তো দিতে পারবে কিংবা আমরাও দেখতে পারবো, একটু হয়তো অপেক্ষা করতে হবে। আমরা সেই অপেক্ষায় থাকি। আপনারা ততক্ষণে ভাবুন, আমার যে চিন্তাটা, সেই চিন্তা কি আপনাদের মাথায়ও ঘুরছে কিনা, ঢুকছে কিনা, যে কেন একজন সেনা কর্মকর্তা, উনি কিন্তু সাধারণ পাবলিক না ছিলেন না, সেনা কর্মকর্তা, জিয়াউর রহমানের হত্যাকারী, তিনি ডিএসএস এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্ট এরিয়ার অংশবিশেষের মধ্যে তিনি এলেন কি করে? সেখান থেকে তাকে এখন আটক করা হলো। তো সেনাবাহিনী এখন তাকে নিয়ে কি করছে? নাকি আগেই অন্য কোথাও থেকে কোনোভাবে তাকে ধরে যেই নাটক সিনেমাগুলো করা হয় সেটার অংশ করা হচ্ছে কিনা, সেই জন্যই তাকে ডিএসএস এর মধ্যে নিয়ে আসা হয়েছে কিনা, না কি? এই জিনিসটা আসলে আমার মাথায় আমি এককভাবে নিতে পারছি না। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও একটু এগুলো নিয়ে একটু ভাবেন, ভাবতে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রয়টার্সের সাক্ষাৎকারে ফাইনালি জানালেন তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। এটি নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো তোলপাড় পড়ে গেল। তো সে যাই হোক, মূল বিষয়টি হলো, আমার আলোচনার এখনকার পয়েন্টই হলো, শেখ হাসিনা যে দেশে ফিরবেন সেটি নিয়ে দেশের মধ্যে কারো আতঙ্ক, কারো কৌতূহল, সেটা যেমন আছে, আরেকটি বড় ফ্যাক্টর আছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক কিংবা ভূ রাজনীতির ক্ষেত্রে আমাদের আঞ্চলিক বলি কিংবা আমাদের দক্ষিণাঞ্চল বাদ দিয়েও যদি অন্যদিকে হয়, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন, এই বিষয়গুলো, সাউথ এশিয়া বাদ দিয়েও এর বাইরেও কোন ধরনের নজর আছে কিনা, তারা বাংলাদেশের দিকে নজর রাখছে কিনা শেখ হাসিনা ফেরার ইস্যুটির প্রতি, এটি নিয়ে একটু কথা শুনতে চাইবো। সামিউজ্জামান সামি, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি শুরু করে দেন আপনার মতোই, যে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, আপনার বিশ্লেষণ কি, আপনি বলুন। আচ্ছা, ধন্যবাদ। পুরো বাংলাদেশে আসলে নানাবিধ ঘটনা আসলে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত। আজকে দেখেছেন যদিও আন্দোলন চলছে, বাংলাদেশে স্টুডেন্ট মুভমেন্ট চলছে এই মুহূর্তে। এর আগের যে বিষয়টি আসলে বাংলাদেশে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক প্রায় মোটামুটি সব গদবাঁধা বড় বড় সবগুলো গণমাধ্যমে কিন্তু এই সাক্ষাৎকার নিয়েছেন এবং তারা কিন্তু প্রচার করেছেন। তো সেই জায়গা থেকে একেবারে আমি যদি বলি 3টা ফেজে উনি এই প্রত্যাবর্তনের ব্যাপারে এমফাসাইজ করলেন। প্রথমার্ধে তিনি এবছরের ভিতরেই দেশে ফিরবে এরকম একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ার্ধে যে তিনি খুবই জোর দিয়ে বললেন যে তিনি এবছরে দেশে ফিরতে চান। তৃতীয়ার্ধে একবারে মাসের নাম ধরে ডিসেম্বরের ভিতরে তিনি আসলে প্রত্যাবর্তন করবে। কথাটা 6 মাস এবছর একেবারে ডিসেম্বরে সিগনিফাই করে তিনি বললেন। এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে যে কোথা থেকে আসলে এই আশ্বাসটা বা এই আন্তর্জাতিক সহমর্মিতা বা সহযোগিতা জায়গাটা তিনি দেখছেন যে এরকম একটা ডেথ ট্র্যাপে আসলে কথা এত গুরুত্বের সাথে, এত জোরের সাথে উনি বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে বললেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটি কি প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ, দুটি বিষয় নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে এবং এই দুটি শাব্দিক দ্বন্দ্বের কারণে কিন্তু পুরো কর্মসূচিটাই কিন্তু উল্টে যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা বলছে আমরা শুনছি, সেটা হচ্ছে প্রত্যাবর্তন। আপনারা সরকারের যদিও খুব কম সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনেছেন, আইনমন্ত্রীকে শুনেছেন, যতটুকু শুনেছি আমরা সেই জায়গাটায় তারা বলার চেষ্টা করছে প্রত্যাবর্তনের সুযোগ নেই, প্রত্যার্পণের ব্যাপারে ইতিমধ্যে তার সাথে কথা। তাহলে কথাটা আসলে কি, প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ? প্রত্যর্পিত শেখ হাসিনা হবেন না, আর প্রত্যর্পিত না হলে সরকার
কতটুকু সামাল দিতে পারবে এই বিষয়টা আসলে এর আগের কথা হচ্ছে যে প্রত্যাবর্তিত হলে প্রধানমন্ত্রীর জন্য পথটা কতটুকু সুগম হবে বা কতটুকু সহজ হবে সেই বিষয়টা নিয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু সৃষ্টি করার চেষ্টা রয়েছে। আমি এখন আহ আমরা 24-এর আন্দোলনটাতে দেখেছি, এই জায়গাটায় আমি একটু আলোচনা করতে চাই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স, যখন একটা পলিটিক্যাল পার্টি, যখন একটা রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক আচরণ করে, সেই জায়গাটা থেকে মোটিভেশন দরকার হয় একটা বিগ চেঞ্জের জন্য, যে একটা পলিটিক্যাল পার্টি বা একটা পলিটিক্যাল রাজনৈতিক গোষ্ঠী তারা তাদের একটা পরিবর্তনের জন্য বা তাদের পাওয়ার স্ট্রাগলের অংশ হিসেবে, মানে স্বভাবতই তো আসলে প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতাকে ধরে রাখতে চায় বা ক্ষমতায় যেতে চাওয়ার জন্য যে পাওয়ার স্ট্রাগলটা করে, এটাকে আমরা ডেমোক্রেটিক ফর্মে আসলে রাজনীতি বলছি আমরা ইন্টারন্যাশনাল রিলেশনের এরেনা থেকে। তো সেই জায়গাটায় আমরা যেটা দেখেছিলাম যে দুটা মোটিভেশন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার্স এর দুটা মোটিভেশন আমরা দেখেছিলাম, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, একটা হচ্ছে ইন্ট্রেসিভ মোটিভেশন। ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনে আমরা দেখেছি যে আমেরিকার পক্ষ থেকে, ডিপ স্টেটের পক্ষ থেকে তারা টাকা নিচ্ছে, বিভিন্ন এনজিও এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল, সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা, বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন নিউজ মাধ্যমকে, গণমাধ্যমকে ম্যানুপুলেট করা হয়ে গেল এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়িয়ে দেওয়া হলো, এভাবে কিন্তু হিংসাটা ছড়িয়ে গেল সেপারেট, মানে এটাকে আমরা বলবো যে এই যে মানে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, এই মোটিভেশনটা কিন্তু এই আন্দোলনকে খুব বেশি বেগবান করেছে, 24 আন্দোলনকে। আরেকটি গুরুত্বপূর্ণ মোটিভেশন কিন্তু ছিল, আপনারা যেটা শেষ অর্থে এসে দেখলেন যে এক দফা, এক দফাটা আসলে আওয়ামী লীগের পদত্যাগ না, এক দফা আসলে আওয়ামী লীগকে মানে তাদেরকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে ব্যাপারটা এরকম না। এক দফাটা আসলে অন্তর্নিহিত যেটা ইন্ট্রেসিভ মোটিভেশন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে বা তাকে হত্যা করতে হবে, এই যে একটা ব্যাপার, এই ইন্ট্রেসিভ মোটিভেশনের উপরে কিন্তু আপনি বিএনপি বলেন, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, যত যা বলেন সব কিন্তু, সব মত, আওয়ামী বিরোধী মত কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু এই মোটিভেশনের উপরে তাদের যে আন্দোলনটা সেটাকে সফল করেছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। আমি এই যে আজকের পজিশন, সেই পজিশনে এসেও কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই জায়গাটায় কোনো রাজনৈতিক বন্দোবস্ত রাখতে পারছে কি পারছে না, আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু কি করতে পারছে কি পারছে না, মিছিল কতটা হলো কি হলো, তারা চেষ্টা করে যাচ্ছে। এই জায়গাটায় নেতৃত্বের শূন্যতা আছে, সঠিক পরিকল্পনার অভাব আছে, সেই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের একটা কৃত্রিম প্রেসার আছে, বিএনপি থেকে শুরু করে জামাত, এনসিপি সকলে কিন্তু একটা রাজনৈতিক সাপ্রেশন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে চেষ্টা করছে। প্রবলেমটা এই জায়গায় যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালোভাবে বোধ করছে যে ইন অ্যাবসেন্স অফ শেখ হাসিনা, তাদের কর্মসূচি বলেন, তাদের পরিকল্পনা বলেন, তাদের সহযোগিতা বলেন, সহমর্মিতা বলেন এবং নেতৃত্বের দৃঢ়তা বলেন, সেই সকল বিষয়গুলোই কিন্তু একেবারে কেন্দ্রীভূত হয়ে আছে একটি সিদ্ধান্তের উপরে, অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে। তো সেই বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মীরাও এটাকে বোধ করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারটির সাথে অনেক কিছু নিহিত আছে। সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশে এই বিষয়টা হয়েছে, খুব অর্গানিক পলিটিক্স আমি বলবো। আর এই জায়গাটায় গুরুত্বপূর্ণ যেটি আছে যে দেখুন, আপনি নেপালের ঘটনাটা শুনেছেন কিনা, এই কয়েকদিনের ভিতরে আবার যে বালেন সরকার বসেছিলেন, সেই বালেন্দ্র সরকারের বিরুদ্ধে আবার কিন্তু আন্দোলন জোরদার হচ্ছে। তো এই যে আমরা যে প্যাটার্ন গুলো দেখছি আসলে, যে ইন্টারভেনশনে যেটা আমরা পড়ে থাকি আসলে খুব টেক্সট বইয়ের, আমি বলবো যে ইন্টারন্যাশনাল রিলেশনের খুব কোর থিওরিতে পড়ানো হয় যে থার্ড পার্টি ইন্টারভেনশন, কখন একটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অন্য দেশের উপরে ইন্টারভেন্ট করে বা নাক গলায় বা তাদের যে ইনফ্লুয়েন্স সেটা খাটানোর চেষ্টা করে, সেই জায়গাটায় আমরা একটা মাল্টিপোলার ডাইমেনশন অফ ইন্টারভেনশন দেখছি যে এই সরকার ততক্ষণ এই আন্তর্জাতিক গোষ্ঠীরা ততক্ষণ পর্যন্ত ইউনূস প্রশাসনকে সহযোগিতা করেছে যতক্ষণ পর্যন্ত তারা প্রয়োজন মনে করেছে। তারপরে কিন্তু একটা নির্বাচন নিয়ে সেখানে বিএনপি কে জয়ী করানো, সেখানে একটা পাতানো নির্বাচন করে জামাতকে বিরোধী দলে একটা ড্যামি বিরোধী দল হিসাবে বসানো, সেই অঙ্কটা ছক কষে সফল করা, সেখানে আওয়ামী লীগকে অ্যাবসেন্স রাখা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টিকে সামনে রেখে বারবার সরকারের সাথে নেগোসিয়েশন করা। ব্যাপারটা হচ্ছে কি যে এই আন্তর্জাতিক গোষ্ঠীগুলো
যে মাল্টিপোলার ডাইমেনশনে ইন্টারভেনশনকে নিয়ে গেছে, সেখান থেকে আসলে একটা সাস্টেনেবল গভর্নমেন্ট পাওয়া, একটা সাস্টেনেবল গভর্নেন্স পাওয়া অত্যন্ত কঠিন। আমি বলছি না যে বাংলাদেশ আওয়ামী লীগ কিরকম হবে কি হবে না, এটা পরের ঘটনা, কিন্তু এই জায়গাটাই কিন্তু যে আন্তর্জাতিক গোষ্ঠীদের যে প্রত্যেকটা মহলের সাথে, আপনি কি বিশ্বাস করেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কর্মীদের সাথে আমেরিকার যোগাযোগ নেই? অবশ্যই আছে। বিএনপির সাথে নেই? অবশ্যই আছে। জামাতের সাথে নেই? অবশ্যই আছে। সকলের সাথে আছে। কখন কোন আমরা তো দেখলাম কালকেই এই যে বাংলাদেশে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা গিয়ে মামুনুল হকের সঙ্গে বৈঠক করলো তার চেম্বারে গিয়ে। একদমই। আপনি কি মামুনুল হকের কোনো রোল দেখেন? বাংলাদেশে ৫ই অগাস্টের পরে মামুনুল হককে যেভাবে দেখার কথা ছিল, সেভাবে কি আপনি দেখেন? অন্যান্য জামাতের যারা আছেন তাদের মতো কি মামুনুল হককে দেখেন? মামুনুল হক তো একটা বড় স্টেক হোল্ডার এই আন্দোলনে, জামাত শিবিরের সাথে বিএনপির সাথে তো একটা বড় স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছে। তারপরে তাকে এত নিউট্রাল অবস্থায় কেন দেখেন? কি বিষয় আশায় হতে পারে? এটা কিন্তু খুব, দেখুন, কাকতালীয়। রাজনীতিতে আমি পরম মিত্র বা পরম শত্রু বলে কাউকে মনে করতে হবে, বিবেচনা স্বামী, আমি আপনাকে যদি সরাসরি মানে সাধারণ মানুষের মতো একদম গ্রাসরুট লেভেলের একজন মানুষের মতো যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন, তিনি এখন দেশে ফিরবেন, নেতাকর্মীদের নিয়ে ফিরবেন, বাংলাদেশে তার লক্ষ কোটি সমর্থক, অনুসারী, শুভাকাঙ্ক্ষী আছে, তারা তাকে স্বাগত জানাবে। সরকার কি করলো না করলো এই ব্যাপারগুলো বা ওই সময় ফেরার দিন, ফেরার ক্ষণটি কেমন হবে, বিস্ফোরণ মুখী কিছু হবে নাকি একদম শান্তিপূর্ণ হবে, সেটি ভিন্ন। এই দৃশ্যটি আমরা যদি আলাদা করে রাখি, কিন্তু শেখ হাসিনা ফেরার ইস্যুটিতে আসলে কি ধরেন আন্তর্জাতিক মহল, আপনি আমেরিকার কথা মাঝখানে বললেন, তো এই আমেরিকা কিংবা চায়না কিংবা রাশিয়া বা পাকিস্তান বা অন্য কোনো দেশ আসলে তাদের কতটা নজর রাখার দরকার আছে, বা যদি দরকার থাকে কেনই বা সেটা তারা আদৌ নজর রাখছে কিনা, গুরুত্ব দিচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? শতভাগ। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এই প্রত্যাবর্তনে আপনি যে সকল শক্তিধর আন্তর্জাতিক মহলের নাম নিলেন, সকলের সম্মতিতে, সকলের সদিচ্ছায়, সহযোগিতা, সহমর্মিতায় তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার এই প্রত্যাবর্তনে আমি বলবো যে গুরুত্বপূর্ণ সারথি হিসাবেও তারা স্টেক রাখবেন। তো সেই জায়গাটাই আমি এখন একটু ক্লিয়ার করা দরকার। আসলে প্রত্যাবর্তন, প্রত্যার্পণ দুটির ভিতরে অত্যন্ত বিস্তর ফারাক। আমি আপনাকে একটু পিছিয়ে নিয়ে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, আপনার কাছে মনে আছে যে এই যে আইসিটির আসামিদেরকে কিভাবে আসলে তাদের এই ইয়াগুলোকে খারিজ করে দেওয়া হলো, মামলাগুলোকে? ইদার আইসিটির কোনো রায়, কোনো ভার্ডিক্ট কিন্তু অ্যাপিলেবলই না, চেঞ্জেবলই না, এটা অ্যাপিলও করা যায় না। তারপরেও সেই মামলাগুলো কিন্তু অটো খারিজ হয়ে গেল। তো পথ তো ইউনুস প্রশাসন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। এখানে তো আইনের অনেকগুলো ফাঁক রয়েছে। আপনি যদি আইসিটি অ্যাক্ট 1973 তে যান, সেখানে খুব সুন্দরভাবে বলা আছে যে আপনি কোনো ফৌজদারি অপরাধ এক্সেপ্ট এটা ওয়ার ক্রাইমের সাথে মানে জড়িত, আপনি এ ধরনের বিচার কিন্তু করতে পারবেন না। তো সেই জায়গাটাই যেখানে ফান্ডামেন্টাল কজের উপরে একটা ভায়োলেশন আছে, আইনের অত্যন্ত বিস্তর ফারাক রেখে আসলে বিচার প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটাই কিন্তু এগুলো ওই উদ্ভূত পরিস্থিতিতে টিকবে কিনা আমার কাছে মনে হয় না। এবং এই সরকার কি আসলে এটা ট্যাকেল দিতে পারবে কিনা সেটাও আমার কাছে আমার কাছে অত্যন্ত আশঙ্কাজনক লাগে যে এই সরকারের সেই দৃঢ়তা রয়েছে যে এই বিষয়গুলোকে ঠেকিয়ে দেবে। কারণ এই জায়গাটাই আন্তর্জাতিক মহল, দেখুন, এমনি ভারত তো এতদিন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দেয়নি। সেখানে যে কিছুই হচ্ছে না, সেখানে যে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ একটু আগায়নি, তাদের সতীর্থদের নিয়ে, তাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, তাদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে যে সকল দেশের সাথে, সে সকল দেশের সাথে তাদের আলোচনাটা আগায়নি। ব্যাপারটা তো একেবারেই এরকম না। মাননীয় প্রধানমন্ত্রী খুব সিগনিফিকেন্টলি বলার চেষ্টা করেছে যে আমরা বিচার ফেস করতে চাই, আমরা আত্মসমর্পণ করব, আমরা দেশে ফিরবো, আমাদের নেতাকর্মীকে নিয়েই ফিরবো এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি আমাদের সাথে থাকে, সেই জায়গাটা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। সেই সাড়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন গণতন্ত্রের একটা মূল ফর্ম হচ্ছে মেজরিটেরিয়ানিজম। মানুষ যদি চায়
মানুষ যদি অপরাধী মনে না করেন, রাজনৈতিক মামলাগুলোতে কি হয় আপনি আপনি জানেন নিশ্চয়ই, যে রাজনৈতিক মামলাগুলো সাধারণত জনরায়ের উপরে নির্ভর করে। মানুষ যদি একজনকে অপরাধী মনে না করে, মানুষ যদি শেখ হাসিনাকে অপরাধী না মনে করে, তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনে মানুষ সাড়া দেবে। সেই সাড়াতেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যতের ভবিষ্যৎ। না, এটা তো আমরা দেখছি যে এই এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সাজা মাথায় নিয়েই তো আসলেন, মানে বা সাজা থাকা অবস্থায় সরকার পরিবর্তন হলো, তার মামলাগুলো সব হাওয়া হয়ে গেল। হাওয়া হয়ে গেল। তো সেটাই আমি বলছি যে রাজনৈতিক মামলা সব সময় এটা সত্যতার মানদণ্ড এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পরে। প্রথম কথা হচ্ছে যে এগুলো আসলে জনগণের আদালতে বিচার হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে প্রত্যাবর্তন করে, বাংলাদেশের মানুষ যদি তাকে অপরাধী মনে না করে, এবং আজকের বাস্তবতা তো ভিন্ন। আজকে স্টুডেন্ট আন্দোলন যেটা চলছে এখন, সেখানেও আপনি ছাত্রছাত্রীদের কথা বলেন, সেখানেও কিন্তু শেখ হাসিনার নাম উঠে আসছে, সেখানে দীপু মনির কথা উঠে আসছে। তারা যে প্রতারিত হয়ে এই আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনের একটা মিথ্যা ফল এই সরকার গ্রহণ করছে, অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে, সে কথাটা কিন্তু তাদের কথাতে উঠে আসছে। এবং তারাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছে যে এই অনুচিত এবং অবৈধ উপায়ে একটা রাজনৈতিক দলকে সুযোগ না দিয়ে যে সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে, তাদেরকে ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত এবং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন, এটা কিন্তু অনেকের মুখ থেকে আমরা শুনছি। তাহলে এই কথাগুলোকে আমি ঠিক আমি শুনবো না বা পাশ কাটিয়ে যাবো, এটা তো কতদিন আমি করবো, তাই না? যখন এরকম একটা আলোচনা চলে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে তিনি আসবেন, এবং তিনি যেহেতু বলেছেন যে ডিসেম্বরের ভিতরে তিনি ঢুকবেন, সেখানে আছে। আমরা খুব আশা করছি যে ডিসেম্বরের আগেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী পর্যায়ে জাতীয় নেতা, তাদের প্রত্যাবর্তনের ব্যাপারে কয়েকটি নিশ্চিতযোগ্য মহল থেকে আমরা শুনতে পেয়েছি তাদেরকে ইতিমধ্যেই দেশে ফেরার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। তো সেই জায়গাটায় তারা কতটুকু সাড়া দেবে, সাড়া দিয়ে দেশে প্রত্যাবর্তন করবে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসবে, নাকি তারপরে আসবে, সেটা এক বিবেচনার বিষয়, সামনে না দেখলে বোঝা যাবে না। তবে আমরা আশাবাদী, আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার নির্ধারিত সময় যেটা বেঁধে দিয়েছেন সেটার ভিতরেই ফেরত আসতে পারবেন, এবং এর ভিতরেই আইনি জটিলতাগুলো এবং বাংলাদেশের প্রেক্ষাপটগুলো পরিবর্তন হবে। সেই প্রেক্ষাপট পরিবর্তনের পিছনে আন্তর্জাতিক মহলের সহযোগিতা, সহমর্মিতা শতভাগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে। না, এইটা আপনি যেমন সরল একটা হিসাব বললেন যে এটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিক করে আপনার এই কথাটুকু শুনেই শেষ করতে চাই, সেটা হলো যে শেখ হাসিনা দেশে ফিরলেন বা ফিরবেন, বাংলাদেশের সরকারের প্রভাব বা সরকারের উপর প্রভাব কি পড়বে না পড়বে, কিন্তু ভূ রাজনীতির ক্ষেত্রে অন্য দেশগুলো, যেই দেশগুলোর কথা আমি বললাম একটু আগে, আপনি যেটি বললেন, ভারত তো একটা স্টেক হোল্ডার আছেই, কিন্তু অন্যরা কেন, যে শেখ হাসিনা ফিরলে তাদের কি, আপনি এইটা, আমি এর আগের প্রশ্নটা হয়তো আপনি ঠিক ক্লিয়ার বুঝতে পারেননি বা কিছু। সোজা কথা যে ভূ রাজনীতির ক্ষেত্রে অন্য দেশগুলো শেখ হাসিনা ফিরুক না ফিরুক, শেখ হাসিনা বাংলাদেশে গেলে সরকার কি করবে না করবে, শেখ হাসিনার দিকে মানে তাদের কি আসলে, কেন তারা এটার মধ্যে তাদের নজরকে ইনভলভ করবে? আপনি খুবই চমৎকার ভাবে আসলে প্রশ্নটা করেছেন। আমারও এটা খুব ক্লিয়ারলি সহজভাবে, যতটা সহজভাবে অ্যান্সারটা দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ভারত নিয়ে কোনো বিতর্ক থাকার কথা বা প্রশ্নের উত্তর দেওয়া আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে আমি বলি যে দেখুন, এই জায়গাটাই হিস্ট্রিক্যাল ফুটপ্রিন্ট আমরা যেটা বলি, যে বাইলিটারাল রিলেশনে একটা হিস্ট্রিক্যাল, আমরা বলি না যে বাংলাদেশ আওয়ামী লীগের সফরগুলোতে আপনি দেখলেন যে বাংলাদেশ এবং ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক। এই ঐতিহাসিক সম্পর্কটা কি, যে হিস্ট্রিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতকে সহযোগিতা করেছে, যে বাংলাদেশের এই ল্যান্ডটাকে ব্যবহার করে ভারতকে ডিস্টেবিলাইজ করার মতো কোনো প্রেক্ষাপট বাংলাদেশের সরকার সুযোগ দেবে না, যেটা বিএনপি সরকারের প্রতি ভারতের একটা বড় ক্লেম ছিল। আপনারা জানেন ওই 10টা কষ্ট, ওদের বাবর কাহিনী, তারেক রহমানের জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা, অর্থ লেনদেন, এই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্নবার বলার চেষ্টা করেছে। শুধু তারাই না, এফবিআই বলার চেষ্টা করেছে। আচ্ছা, সেই জায়গাটাই
ভারতের যে কনফিডেন্সের জায়গাটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি, সেই কনফিডেন্সের জায়গাটা শুধু একটি অ্যাসপেক্টের উপর, যে তাদের বাংলাদেশের ল্যান্ডটাকে ব্যবহার করে ভারতকে ডিস্টেবিলাইজ করা বা ভারতকে ডিস্টারবেন্সের ভিতরে আনা, এই ধরনের কোনো ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কখনো যায়। সে কারণে তাদের একটা আমি বলবো সহযোগিতা, এটা এটা ভারত দিয়ে আসছে, দিয়ে যাবে, একটা বিষয় গেল। ভারতের ব্যাপার নিয়ে আলোচনা থাকার কথা না। ২ নম্বর যেটা আমেরিকা নিয়ে আমার আমি যদি একটা ধরেন পাকিস্তান, তাদের অনুসারীদেরকে বেশ উদ্বিগ্ন মনে হয়, সেটা কেন? শেখ হাসিনা দেশে ফিরলে পাকিস্তান উদ্বিগ্ন হওয়া বা তাদের অনুসারীরা কেন উদ্বিগ্ন হবে? দেখুন, শেখ হাসিনা অনলি ইম্বডিমেন্ট ইন বাংলাদেশ, আমি বলতে পারি যে এই মুহূর্তে 1971 সালে আমার মনে হয় যে শেখ হাসিনার চেহারা দেখলে ওনার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা মনে পড়ে যায়, এরকম একটা কিছু হতে পারে। আর ওই যে কনফিডেন্সটা, উনি যে কখনো আপোষ করেনি এই যে মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়গুলো, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে কখনো আপোষ করেনি, এই বিষয়টা কিন্তু আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন 5ই অগস্টের পরে। তো সেই জায়গাটাই পাকিস্তানের ভীত সন্ত্রস্ত হওয়ার অত্যন্ত যুক্তিযুক্ত কারণ আছে বলে আমি মনে করছি। কেননা এই মুহূর্তে তো তারা বিস্তার লাভ করার চেষ্টা করছে। আসল মানে আশ্চর্যজনক ঘটনা হলে আপনি বুঝতে পারবেন যে দেখেন, পাকিস্তানেও কিন্তু জামাত ইসলামী আছে, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানে কোনোদিন কিন্তু সরকার গঠন করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী, পাকিস্তান সবসময় বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করে যায়। কিন্তু পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো আছে তারা অত্যন্ত সাপ্রেশন রাখে তাদের পাকিস্তান জামাত ইসলামের পক্ষে। তো এটা খুবই হাস্যকর ব্যাপার যে কেন আসলে এই দ্বৈত নীতি তারা ফলো করে। তো সেই জায়গা থেকে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার অত্যন্ত অনেক যুক্তিযুক্ত কারণ আছে। এবং তাদের এই বিস্তার, তাদের আমার মনে হয় না যে তারা এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা নামমাত্র ছিল শেখ হাসিনা যখন ছিল পাকিস্তানের সাথে, এই এতটুকু শেষ পর্যন্ত তিনি প্রত্যাবর্তন পরে থাকবে কিনা আমার কাছে মনে হয় না। চায়না রাশিয়া তাদের যদি নজর থাকে, তারা কি আদৌ নজর রাখার দরকার আছে? তারা কি নজর রাখছে শেখ হাসিনা ফেরার প্রতি? রাশিয়ার সবসময় রাশিয়ার সফট কর্নারটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জায়গায় যদি সহযোগিতা ডিপ্লোম্যাটিক কমিউনিটি লাগে, সেই প্রশ্নে রাশিয়া যে বাংলাদেশকে আওয়ামী লীগকে সহযোগিতা করবে, সেটা এই সরকার বা 5 আগস্টের সফরগুলো দেখলে আপনি বুঝেছেন যে কোনো সরকার বা কোনো মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কেউ কি রাশিয়া সফর করেছে? রাশিয়ার সাথে কেউ কি কোনো কথাবার্তা বলেছে বা চেষ্টা করেছে? কেন করেনি? সেটা একটা বৃথা প্রচেষ্টা হবে। এটাও একটা ঐতিহাসিক সম্পর্ক যে ওই যে 7ম নৌবহরের বিপক্ষে রাশিয়ার যে অবস্থান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাশিয়ার সাথে যে বায়োলেটারাল রিলেশন, সেই রিলেশনটা কিন্তু সম্পূর্ণটাই বিল্ড হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সময়, এবং এটা যতটা ক্যারি হয়েছে, যতটা আমরা মেনটেন করেছি, এগিয়ে নিয়ে গেছি, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময়। তো সেই জায়গাটাই কিন্তু আমরা বলবো যে অনলি কম্পিটিটর এই বিষয়টাতে বাংলাদেশের ব্যাপারে। আমেরিকার বিষয়টাতে খুব ছোট করে আসতেছি। দেখুন, আমেরিকা এই মুহূর্তে যে কাজটা করছে এই সরকারের কাছে, তারা বারবার একটি বিষয় বলে, দেখুন এই যে চায়নার সাথে করিডোর নিয়ে কথাবার্তা মান্দালায়া হয়ে যে করিডোরটার কথা বলা হচ্ছে, এই সফরেও তারেক রহমানের সফরেও তারা কথা বলে আসছে, সেটা নিয়ে বাংলাদেশ কিন্তু কোনো কমেন্ট করেনি। তারপরেও কিন্তু মার্কিন রাষ্ট্রদূত এটা নিয়ে চটেছে। এখানে কয়েকটা, চায়না সফরটা তো খুব সেন্সিটিভ একটা বিষয়। এই জায়গাটায় দুটি গুরুত্বপূর্ণ সেক্টর চায়নার চায়নাকে দেওয়া হয়েছে নদী ব্যবস্থাপনার জন্য। তারপরে এই করিডোরটা তাদের পক্ষ থেকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশে, যে তারা আসলে এই করিডোরটা চায় বাংলাদেশের কাছ থেকে। সেটা এখন এই যে চায়নার সাথে দহরম মহরম, সফট লোন চুক্তি, তারপরে ইনভেস্টমেন্ট, বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ ক্ষেত্রে, তো সেই বিষয়গুলো তো অলরেডি বাংলাদেশ চুক্তিবদ্ধ আমেরিকার সাথে যে এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল কোঅপারেশনে উইদাউট কনসার্ন বাংলাদেশ চায়নার সাথে যেতে পারবে না। তো সেই জায়গাটাই আমেরিকা যে চটবে না, আর আমেরিকা যে বাংলাদেশের সরকারকে টাইট দেবে না, আমি আপনাকে বলে দিয়েছিলাম। কিন্তু এখানে আপনার চায়নার যে আলোচনায় আমি এসে, সেখানে আমি বলেছিলাম যে এটা একটা টোটালি ফেইল্ড সফর, এখানে কিছুই সম্ভব না, এখানে লোন পাওয়াও সম্ভব না, বেল্ট ইনিশিয়েটিভে তাদের ইনভেস্টমেন্টও সম্ভব না, তারা করিডোরও দিতে পারবে না। এই যে আলোচনাগুলো হয়েছে, কিছুই তারা দিতে পারবে না, কিছুই হবে না বাংলাদেশে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে
যে এই জায়গাটা একটা বড় স্টেক হোল্ডার আমেরিকা, সেই আমেরিকার একটা কৃত্রিম প্রেসারের উপরে এই সরকার পড়বে। এই প্রেসারটা কি এখন আমেরিকা দিতে চায়? দেখুন, আমেরিকা যে এই সরকার তারেক রহমান প্রশাসনকে যে চাপটা, যে কথাটা বারবার বলে আসছে যে আপনারা আওয়ামী লীগের রিকনসিলিয়েশন নিয়ে কি ভাবছেন, আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে কি ভাবছেন, আপনি আওয়ামী লীগের উপর প্রেসার দেখুন। এই সরকার কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগের প্রেসার ক্রিয়েট ওইভাবে প্রচ্ছন্ন ভাবে কিন্তু করা হচ্ছিল না প্রথম দিকে, এখনো কিন্তু ওই রকম না। প্রেসারটা কিন্তু দেওয়া হচ্ছিল জামাতকে দিয়ে, এনসিপি কে দিয়ে, বৈষম্য বিরোধী এই যে এদেরকে দিয়ে কিন্তু মার্কেটে একটা রাজনৈতিক মাঠে একটা প্রেসার ক্রিয়েট সরকার করে রাখার চেষ্টা করছে, যেটা একটা বাহ্যিক চাপ সরকার বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এই যে প্রভাবটা এই জায়গাটাতে আমি বলবো যে সরকারকে বারবারই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপনারা কি ভাবছেন। এবং চায়না সফরের পরে এই প্রশ্নটা আরো প্রকট আকার ধারণ করেছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগকেও কিন্তু একটা আমি বলবো যে খুব অর্গানিক ভাবে আমেরিকান প্রশাসনের কিন্তু এই ডিপ্লোম্যাটিক কমিউনিটিটা পেতে পারে সেই জায়গাটায়। তো সেই জায়গাটা আমি বলবো যে এই সরকারকে ক্রমশ চাপের মুখে রাখা এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উদ্ধার করা, এবং সেইটার নিমিত্তে বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে একটা কম্পিটিটিভ আমি বলবো যে গ্রুপ তৈরি করে রাখা। দেখুন, এটা তো একেবারে মনোপলি হয়ে গেল যে বিএনপি এবং জামাত সবাই একই সুরে কথাবার্তা বলতেছে, এই জায়গাটায় তো কোনো কম্পিটিটর নাই। যখনই আপনি মার্কেটে একটা কম্পিটিটর এনে দেবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনৈতিক এই ফিল্ডটাতে চলে আসবে, তখন কিন্তু বার্গেনিং চিপটা হাই হয়ে যাবে আমেরিকার জন্য। আপনি সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বলুন কিংবা আপনি বিএনপির সাথে বলুন, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া বলুন, কিংবা বিএনপির এক্সিস্টিং সরকারের সাথে একটা নতুন দর কষাকষিতে যাওয়া বলুন, সে যেখানেই বলুন না কেন, আমেরিকা কিন্তু একটা একক আমি বলবো রোল প্লে করতে পারবে। তো সেইটার ক্ষেত্র হিসেবে মার্কেট একটা কম্পিটিটর আনা, সেই জায়গাটাই বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করার ব্যাপারে কিন্তু আমেরিকার সহযোগিতা থাকবে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ।